নমস্কার বন্ধুরা। আজ আমার ক্যান্সারের জনিত যে পার্ট 1 পার্ট 2 দুটো ভিডিও বানিয়েছিলাম তারই তিন নম্বর ভিডিওটা আমি আজকে রেকর্ড করছি। আমি আমার আগের ভিডিওটাতে মানে পার্ট 2 ভিডিওটাতে বলেছিলাম যে আমাকে কিভাবে ডাক্তাররা এই কনফিউশনটা ক্লিয়ার করেছিল যে ব্রেস্ট ফিডিং জনিত কারণে কীভাবে আর কি কেন ক্যান্সার টিউমার হয়ে থাকে সেই ব্যাপারটায়। তো আমি যেই কনফিউশন ছিল সেটা আমার ডাক্তারের কথা শুনে আমার ক্লিয়ার হয়ে যায় যে না, আমার ব্রেস্ট ফিডিং জনিত কারণে টিউমার হয়নি। তারপরে আমাকে ডাক্তারবাবুরা যা জিজ্ঞেস করেছিলেন সেটা হচ্ছে আপনার সন্তান কি, মানে প্রথম সন্তানই ধরুন সন্তান কি কোনো চিকিৎসার মাধ্যমে হয়েছে, মানে আপনার কোনো থেরাপি চলেছে তারপরে বাচ্চা হয়েছে। আরও ক্লিয়ার করে বলি যে আমাদের কোনোভাবেই মানে বাচ্চা হচ্ছিল না নর্মালি, সেই কারণবশত আমরা কোনো ট্রিটমেন্ট নিয়েছি তারপরে আমাদের ইস্যু এসেছিল কি না, এটা ওনারা জিজ্ঞেস করেন। তাতে আমি একটু কনফিউজ হয়েছি, এটা আবার কেমন, মানে আমরা নর্মালি আমরা মানে ডাক্তারদের সাথে আজকালকার দিনে অন্ততপক্ষে মানে বিয়ের আগে বলুন বা বিয়ের পরে প্রথম দিকেই আমরা একটু ডাক্তারদের সাথে পরামর্শ করি। তো সেটাতে অনেক সময় হয়তো অনেক ডেফিসিয়েন্সি থাকলে পরে ডাক্তাররা সেই সব মেডিসিনস দেন। তো সেটাকে কি কোনো ট্রিটমেন্ট বলছে, মানে আমার ক্ষেত্রে যেমন আমার একটু আমি কনফিউজ ছিলাম, সেজন্য আমি আগে ডাক্তারের সাথে কথা বলেছিলাম, তারপরে ইস্যু নেওয়ার ব্যাপারে স্টেপ এগোই, কারণ আমার কনফিউশনটা ক্লিয়ার হচ্ছিল না এমনিতে। তো উনি আমার কনফিউশন ক্লিয়ার করেন এবং আমাকে গাইড করেন, তারপরেই আমি সেই দিকে এগোই। তো তখন ডাক্তারবাবুরা বলে আপনি কোন মেডিসিন নিয়েছেন? না, নর্মালি আমাকে ভিটামিন দিয়েছিল, কিছু আয়রন দিয়েছিল, একটু আমার অ্যানিমিক ছিলাম জন্য। বললো না না, আমি সেটার কথা বলছি না, আপনি কি কোনো হরমোনাল থেরাপি নিয়েছিলেন? মানে যেহেতু আপনার কোনো সমস্যা ছিল, হরমোনাল থেরাপি নিয়ে সেটা ক্লিয়ার করে তারপরে আপনি করেছিলেন, মানে ইস্যুতে আপনাদের এসেছিল। তখন আমি বুঝি যে না, আমার তো কোনো হরমোনাল থেরাপি নেওয়া হয়নি। তবে আমি সেই সময় একটু এই হরমোনাল থেরাপি কথাটাতে আমার একটু স্ট্রাইক করে, এই ওয়ার্ডটা যেন আমি কোথায় শুনেছি। তো আমাকে যাই হোক ডাক্তার বলে না, তাহলে পরে আপনার সেটার সাথেও কোনো লিঙ্ক পাচ্ছি না। তো আমি তখন বেরিয়ে যাই, ডাক্তার দেখিয়ে বেরিয়ে যাই। বাইরে আসার পরে আমার মানে ডাক্তারবাবুর চেম্বারের বাইরে আমি ওয়েটিং এরিয়াতে বসে আমার বাড়ির লোকজন যখন প্রেসক্রিপশন নিয়ে আলোচনা করছে, কি ব্যাপার, কি শুনছে দেখছে, আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছে যে কী বললো টললো, তখন আমার হঠাৎ করে ক্লিক করে যে হরমোনাল থেরাপি, মানে আমার ফার্স্ট ইস্যু হওয়ার পরে আমাকে প্রজেস্টেরন হরমোন দেয়া হয়েছিল। মিনস আমার ইস্যু হয়েছে, আমার রিলিজের সময় আমার প্রেসক্রিপশনে প্রজেস্টেরন হরমোন প্রেসক্রাইব ছিল। তো সেটা তো একটা হরমোন, আমার তখন মাথায় আসে এবং আমি বলি না, আমি ডাক্তারবাবুর সাথে আবার কথা বলবো বলে আমি তখন ভেতরে যাই। ভেতরে গিয়ে আমি ডাক্তারবাবুকে বলি, ডাক্তারবাবু আমার সাথে কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটেছিল। তখন উনি বলেন মানে? আমি বললাম মানে আমার মেয়ে 3 দিনের মাথায় খুব সিরিয়াস হয়ে যায়, যেই কারণে আমরা সেই ব্যাপারটাতে মাথা দিতে পারিনি। আমাকে কিন্তু প্রজেস্টেরন হরমোন দেয়া হয়েছিল, যেই কারণবশত আমার দীর্ঘ 7 মাস পর্যন্ত কোনো ব্লিডিং বন্ধ হয়নি। আমার প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হতো এবং আমি পরবর্তীতে সেই ব্লিডিং কন্ট্রোল করার জন্য ডাক্তারবাবুর সাথে কথাও বলি, কিন্তু তারা আমাকে বলেন যে না, এই মেডিসিনের জন্য কিছু হয়নি। আমি তখন বাধ্য হয়ে মানে নেট ঘেঁটে দেখেছি যে হ্যাঁ, এর জন্য হতে পারে এরকম ব্লিডিং, সেই কারণবশত আমি ওই মেডিসিনটা বন্ধ করেছিলাম, নইলে আমি 7 মাস ধরে কিন্তু সেই মেডিসিনটা খেয়েছিলাম। তখন আমাকে আমার যিনি প্রেজেন্ট সেই সময় ডাক্তারবাবু ছিলেন, উনি এখনও আমার প্রেজেন্ট ডাক্তারবাবু, উনি আমাকে বলেন যে ঠিক এই কারণটিতেই আপনার এই ব্রেস্ট টিউমারটি হয়েছে। আমি তখন আমার বিশ্বাস করুন মাথায় বাজ ভেঙে পড়ে, আমি ভাবতে পারিনি যে সেটা কোনো কারণ হতে পারে। এবং সেই প্রজেস্টেরন হরমোনটির কারণেই আমার থাইরয়েডও ধরা পড়ে, মানে আমার মেয়ে হওয়ার পরে আমি যেটা বলেছিলাম যে আমার থাইরয়েড ধরা পড়েছিল, অ্যাবনর্মাল থাইরয়েড, সেটা হয়। এবং মানে
অ্যাকচুয়ালি হরমোনটা আবার ভেতরে গিয়ে আমার টোটাল বডির হরমোনাল সিস্টেমটাকেই একদম নেড়ে ঘেটে রেখে দিয়েছিল, মানে একদম কমপ্লিকেটেড করে দিয়েছিল, যার জন্য আমার কোনো বডি হরমোনই প্রপারলি ফাংশন করছিল না। যার ফলে তারা উল্টোপাল্টা কাজ করার দরুন তারা এক একজন এক এক রকমভাবে রিয়াক্ট করে এবং আমার শরীরে এই অসুখটি সৃষ্টি হয়। এখানে আমি আরও একটি কথা বলবো, এই যে যারা নিউ মাদার, সবে মানে বাচ্চা প্রসব করতে চলেছ বা যারা সবে বাচ্চা প্রসব করেছ, তাদের ক্ষেত্রেও যদি কোনো ডাক্তারবাবু কোনো রকমের হরমোনাল ট্রিটমেন্ট দেয় বা কোনো হরমোনের মেডিসিন দেয়, আমরা অত পড়ি না, কিন্তু পড়তে হবে। আমাদেরকে প্রতিটা ওষুধ, আমরা এখন যথেষ্ট মোবাইল বা মানে সোশ্যাল মিডিয়া, গুগল সমস্ত কিছু নিয়ে ভীষণ নাড়াঘাটা করি, তাই আমরা একদম তো কিছুই মানে জানি না তেমন নই। তাই সব সময় প্রতিটা জিনিস চেক করে তারপরে খাও। আমি ভুক্তভোগী, আমাকে কিন্তু বলতে পারো মানে বাঁচিয়েছে কিনা আমি জানি না, কিন্তু মানে আমার বিপদটা কিন্তু দেখিয়েছে এই গুগলই। আমি যদি সেদিন সেই মেডিসিনটা গুগলে সার্চ না করতাম, আমার ডাক্তারবাবুও কিন্তু আমাকে সঠিক রাস্তা দেখাননি সেই সময়। উনি বলেছিলেন আমি সমস্ত এত বছর ধরে সমস্ত পেশেন্টদেরকে এই মেডিসিন দিয়ে আসছি, কি করে সম্ভব, কারোর কোনো কিছু হয়নি আর তোরই হয়ে গেল, এটার জন্য কোনো দিনও কিছু হতে পারে না। কিন্তু আমার হয়েছিল এবং আমি নিজে গুগল ঘেঁটে দেখেছিলাম যে এটা খুব রেয়ার কেস, কিন্তু এটা হয় অনেকেরই, অনেক মহিলারই হয় যে এই হরমোনটার জন্য এই ধরনের ঘটনা। প্রোজেস্টেরন হরমোন কোনো ব্রেস্ট ফিডিং মাদারকে দেওয়া উচিত না। কোনো রকমের হরমোনাল থেরাপি কোনো ব্রেস্ট ফিডিং মাদারের ওপর চলতে পারে না, এটা খুব ভালোভাবে জেনে রাখবেন। যদি কেউ কোনোভাবে আপনাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে, মানবেন না, সেকেন্ড ওপিনিয়ন নিন ডাক্তারের কাছ থেকে, কিন্তু অন্য কোনো ডাক্তার দেখান, কিন্তু কোনোভাবেই ব্রেস্ট ফিডিং অবস্থাতে কোনো হরমোনাল থেরাপি নেবেন না। আচ্ছা, আমার এবার আসি আবার আমার ক্যান্সারের কথায়। আমার যখন সব মানে বলা হয়ে গেল ডাক্তারবাবুকে, তখন ডাক্তারবাবু বললেন হ্যাঁ রিজন আমরা পেয়ে গেলাম, তাহলে এবার আমরা টেস্টগুলো নিয়ে এগোবো। তো আমাকে তারপর সব টেস্ট করতে দেয়া হয়। সেই টেস্টগুলো আমি নেক্সট দিন থেকে করা শুরু করি, যেদিন ডাক্তার দেখাই তারপরের দিন থেকে সব যাবতীয় ব্লাড টেস্ট, অন্যান্য ইসিজি, ইকো সব যা যা ছিল সব করি। যেটা সবচেয়ে মানে একটু ভয়ের মানে পাওয়ার মতো টেস্ট, সেটা হচ্ছে নিডল বায়োপসি। এটা দু ধরনের টেস্ট হয়, কারোর ক্ষেত্রে হয় FNSE আর কারোর ক্ষেত্রে হয় নিডল বায়োপসি বা ট্রু কাট বায়োপসি। আমার ক্ষেত্রে হয়েছিল ট্রু কাট বায়োপসি। এই আবার বলি, FNSE হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের যে টিউমারটা থাকে সেই টিউমারটার ভেতরে একটা নিডল পুশ করে, মানে ইঞ্জেকশনের মতো সুচ, বড় সুচ ওর ভেতরে পুশ করে সেই টিউমারটার ভেতরে যে ফ্লুইড বা তরলটা থাকে সেটাকে সিরিঞ্জের মধ্যে টেনে নিয়ে সেটা টেস্ট করা। আর ট্রু কাট বায়োপসি বা নিডল বায়োপসি হচ্ছে সেই টেস্ট যেটাতে একটা 3টে কি 4টে মাথাওয়ালা নিডল ঢোকানো হয় এবং যেই টিউমারটা আছে সেই টিউমারটার ওখানে গিয়ে গানশট করা হয়, তাতে সেই মাথাগুলো খুলে যায় এবং আবার গানশটটা টেনে নিলে সেই মাথাটা খামচি দিয়ে সেখান থেকে একটা মাংস তুলে নিয়ে বেরিয়ে চলে আসে। এরকমভাবে একবার না, ওই টেস্টটা আপনাকে কোনো কোনো ক্ষেত্রে অ্যাডমিট হতে হয়, তারপরে যারা টেস্ট করবে তারা গিয়ে আপনার কাছ ওটা টেস্ট নিয়ে আসবে। আবার কোনো ক্ষেত্রে কিছু কিছু মানে ল্যাব আছে যেখানে অ্যাডমিট না হলেও ওখানেই তাদের ফ্যাসিলিটিস আছে, বেড আছে, সেখানটাতে আপনাকে নিয়ে প্রথমে অ্যানেস্থেশিয়া করবে, তারপরে মানে আপনার এই টেস্টটা করবে, কারণ এটা যথেষ্ট পেইনফুল টেস্ট। একবার শুধু খামচি দিয়ে নিয়ে আসছে তা না, 5-6 বার 5-6টা জায়গা থেকে ওভাবে মানে টুকরো টুকরো নিয়ে আসা হয় টিউমারটা থেকে। তাতে যথেষ্ট পেইনও হয় এবং পরবর্তীতে জ্বর আসার সম্ভাবনাও থাকে। কেটে নিয়ে আসার জন্য তার জন্য প্যারাসিটামল প্রেসক্রাইব করা হয়। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল, কিন্তু আমার সেই রকম মারাত্মক জ্বর আসেনি। জ্বর এসেছিল, আমি মেডিসিন খেয়ে নিয়েছিলাম সেই রাতে, কিন্তু পেইন ছিল, সেই জিনিসটা রেস্ট নিয়ে ঠিক হয়।
তারপর আমরা নেক্সট স্টেপে যখন রিপোর্টগুলো পাই তারপর নেক্সট স্টেপে যাই। এই রিপোর্টগুলো পেতে বেশ কিছুদিন সময় লাগে। আমরা সেই সময়টা যেহেতু টানা কলকাতায় থাকতে পারতাম না, সেজন্য আবার আমাদের বাড়িতে ফিরে আসি। ফিরে এসে পরবর্তীতে টেস্ট রিপোর্ট যখন দেয় সেই তার আগ দিয়ে আমরা আবার কলকাতায় যাই। এবার আজকে আমি আবার আমার বক্তব্যটা এখানেই শেষ করছি। বক্তব্য তো বলবো না, আমার কথা এখানেই শেষ করছি, কারণ আমি শুধু অল্পই ইনফরমেশন হচ্ছে আজকে দিলাম, কিন্তু আমি একটু একটু করেই আপনাদের জানাতে চাই, যাতে আপনারা ঠিক বুঝতে পারেন যে কি কি স্টেপ ধরে এগোতে হয়। সর্বোপরি ব্রেস্টে কোনো শক্ত জিনিস দেখলে ডাক্তারের কাছে যান। রোজ দিন সেলফ চেক আপ করুন। নিজের হাতে প্রেশার দিয়ে দিয়ে চেক আপ করবেন, যাতে আপনি কোনো শক্ত জিনিস অনুভব করতে পারেন। তাহলেই ডাক্তারের কাছে যান। তারপর ডাক্তার যে টেস্ট বলবে সেই টেস্ট বলুন, ডাক্তারকে সঠিক ইনফরমেশনগুলো দিন। তাহলে পরে দেখবেন আপনার এই চিকিৎসার পর্যায়টা খুব সহজ হয়ে যাবে। আরও বলার আছে, পরবর্তীতে আরও বলবো। আজকে এতটুকুই।